সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে। আমি ইসরাফিল মাসুম। আজকে কথা বলবো রিসার্চের বিষয় নিয়ে। আজকের ভিডিওটা সেকেন্ড ভিডিও এবং এই ভিডিওতে আমাদের সাথে আছেন স্যার। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজকে আমার স্যারের কাছে যে প্রশ্নটি, ওয়াই রিসার্চ, অর্থাৎ কেন আমরা গবেষণা করবো স্যার? আমাদের দেশের মানুষের অনেক কাজ আছে। কেউ পড়াশোনা করে, ফাইনাল এক্সাম নিয়ে ব্যস্ত, কেউ চাকরি করে, সে তার বিষয়গুলো নিয়ে ব্যস্ত, কেউ টিচার, সে হচ্ছে স্টুডেন্টদেরকে শিখাবে, সেটা নিয়ে ব্যস্ত। তাহলে কেন আমরা রিসার্চ করবো স্যার? জি, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। বর্তমানে আমরা যে সোসাইটিতে বসবাস করছি এটিকে বলা হয়ে থাকে অ্যাডভান্স স্টেজ অফ মডার্ন সোসাইটি। কোনো স্কলার বলে থাকেন যে এটি হচ্ছে পোস্ট মডার্ন সোসাইটি। তো এরকম একটি স্টেজে এসে আমরা যদি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই, যদি আমরা জ্ঞান বিজ্ঞান চর্চায় যদি উন্নত বিশ্বের মতো করে নিজেদেরকে ভাবতে চাই, তাহলে গবেষণার কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে অবশ্যই গবেষণার সাথে তথ্য প্রযুক্তির যে একটি সমন্বয়, সেটি খুব ভালোভাবে করতে হবে এবং নতুন নতুন যে জ্ঞান অন্বেষণ করা কিংবা নলেজ প্রডিউস করা, সেটি আমাদেরকে প্রপার ওয়েতে করতে হবে। যদি আমরা সেটি ঠিকমতো করতে পারি, তাহলে আমরাও কিন্তু উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কিছুটা হলেও চলতে পারবো। অর্থাৎ আমাদের যে ওভারঅল ডেভেলপমেন্ট, সেটি হওয়ার ক্ষেত্রে রিসার্চের কিন্তু কোনো বিকল্প নেই। স্যার যে বিষয়গুলো বলেছে তার সাথে আমি একটুখানি যোগ করব। অর্থাৎ আমাদের দেশীয় যে ন্যাশনাল পর্যায়ে যে ডেভেলপমেন্টগুলো, সেগুলো আসলে আমাদেরকেই গবেষণা করতে হবে এবং কেন দরকার স্যার যে বিষয়টা বলেছে সেটার সাথে আমি সম্পূর্ণ একমত। আমাদের নিজস্ব ডেভেলপমেন্ট, তাছাড়াও আমাদের ব্যক্তিগত যেই আমাদের আইডিয়াটাকে আমরা পরিপূর্ণতা দেওয়ার জন্য, অর্থাৎ আমাদের যারা ইনভেস্ট করবে আমাদের এই আইডিয়াটাতে, অথবা আমাদের যে আইডিয়াটা নিজেদের মাথার মধ্যে না রেখে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমাদেরকে এই রিসার্চটা করা গুরুত্বপূর্ণ। তো আমি স্যারকে একটা বলবো, আমাদের জাতীয় পর্যায়ে আমরা যদি রিসার্চটা আমাদের বাংলাদেশে যদি আমরা একটু বাড়াতে পারি, তাহলে আমাদের ন্যাশনাল যেই বেনিফিট, সেগুলো কি কি হতে পারে স্যার? জি, আপনি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আমরা যদি জাতীয় পর্যায়ে রিসার্চের পরিমাণ বাড়াতে পারি, অথবা আমরা যদি আমাদের স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আরও বেশি রিসার্চের দিকে ইনভলভ করতে পারি, তাহলে আমাদের বিভিন্ন রকমের বেনিফিট হবে। আমরা ওই যে একটু আগেই বললাম আমি, যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা এবং নতুন কিছু আবিষ্কার করে বিশ্ববাসীর সামনে তুলে ধরা। আমাদের বাংলাদেশে যে অনেক রিসোর্স আছে, এখান থেকেও যে অনেক কিছু অনেক ধরনের নলেজ প্রডিউস করা সম্ভব, সেই বিষয়টা কিন্তু আমরা সবাইকে দেখিয়ে দিতে পারবো। এবং বিভিন্ন ধরনের সোশ্যাল প্রবলেম আছে আমাদের, সেই সোশ্যাল প্রবলেমগুলোকে ঠিকমতো আইডেন্টিফাই করা এবং সেই প্রবলেমগুলোর সলিউশন খুঁজে বের করার ক্ষেত্রে কিন্তু রিসার্চের কোনো বিকল্প নেই। সেকেন্ড যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে আমরা ব্যক্তিগতভাবে আসলে যদি রিসার্চ করি তাহলে কীভাবে বেনিফিটেড হবে? জি, রিসার্চ আসলে ব্যক্তিগতভাবে করেন আর কোলাবোরেশনে করেন, সেটি কোনো বিষয় নয়। আসল কথা হচ্ছে যে আপনি ঠিকমতো রিসার্চের মেথোডোলজি মানছেন কিনা, ঠিকমতো রিসার্চের টুলস অ্যান্ড টেকনিকগুলোকে আপনি ফলো করছেন কিনা, এবং করে আপনি প্রপার ওয়েতে নতুন কিছু আবিষ্কার করে সেটি বিশ্বের দরবারে তুলে ধরতে পারলেন কিনা। সেটি যদি আপনি একাও করেন তাতেও কোনো সমস্যা নেই, অথবা আপনি যদি অসংখ্য লোক আপনার সাথে থাকে তাদেরকে সাথে নিয়েও যদি আপনি করেন, সেখানেও কিন্তু কোনো সমস্যা নেই। স্যার, আমার প্রশ্নটা একেবারেই ব্যক্তিগত বেনিফিট। অর্থাৎ আমি একটা রিসার্চ পাবলিশ করলাম, আমি গ্রুপ অথবা আমি একা, তো এতে করে আমার পার্সোনাল কি বেনিফিট হতে পারে? লাইক আমি কোনো জায়গায় কি অর্থ পাবো বা এই টাইপের, বা আমার এই পেপারটা পাবলিশ হওয়ার পরে আমাকে কিছু টাকা দিবে, এই টাইপের কেউ কিছু আছে কিনা? যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে পার্সোনাল বেনিফিট কি হতে পারে। এখানে আসলে পাবলিশ হওয়ার পরে কি হবে তার থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের দেশে যে রিসার্চ এজেন্সিগুলো আছে বা অর্গানাইজেশনগুলো আছে, বোথ সরকারি এবং বেসরকারি বা এনজিও টাইপের যেগুলো আছে, তারা কিন্তু বিভিন্ন সময় রিসার্চ করার জন্য ফান্ড দিয়ে থাকে। তো আপনি একজন রিসার্চার হিসেবে আপনি যখন রিসার্চ করবেন, তখন সেই ফান্ড থেকে আপনার জন্য একটা অনারিয়াম থাকতে পারে। তো এটি আপনার একটি ফাইন্যান্সিয়াল বেনিফিট হতে পারে। পাশাপাশি আপনি যদি একের পর এক এরকম রিসার্চ করে আপনি যদি অনেক বেশি পাবলিকেশন করতে পারেন, তখন আপনার গুগল স্কলার প্রোফাইল তৈরি হবে, রিসার্চ গেট প্রোফাইল তৈরি হবে, তখন কিন্তু আপনার একটা পরিচিতি বিশ্ববাসীর সামনে ছড়িয়ে পড়বে।
এবং আপনার যে অনেক রকমের সাইটেশন হবে, বিভিন্ন রিসার্চাররা আপনাকে সাইট করবেন। তো এরকম মানে আপনার একটি পরিচিতি একাডেমিয়াতে ছড়িয়ে পড়বে, এটি হচ্ছে আপনার পার্সোনাল বেনিফিট। পাশাপাশি বিভিন্ন যে ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনগুলো আছে যারা রিসার্চ করাচ্ছে মানুষকে দিয়ে বা রিসার্চারকে তারা হায়ার করছে, তাদের কাছে আপনি রিসার্চ প্রপোজাল দিয়ে যদি তারা অ্যাকসেপ্ট করেন, তখন সেখান থেকে তারা আপনাকে ফাইন্যান্সিয়াল বেনিফিট দিতে পারে, কিংবা একজন রিসার্চার হিসেবে আপনি তাদের কাছ থেকে অনারিয়াম পেতে পারেন। তো এখানে ফাইন্যান্সিয়াল বেনিফিট এবং হচ্ছে আপনার অ্যাজ অ্যান অ্যাকাডেমিশিয়ান বা একজন অ্যাজ অ্যান স্কলার আপনার কিন্তু বেনিফিট বিভিন্ন রকম হতে পারে। সো আমি যেটা বুঝতে পেরেছি স্যারের মাধ্যমে, সেটা হচ্ছে যে ন্যাশনাল পর্যায়ে আমাদের একটা বেনিফিট থাকবে, ব্যক্তিগত একটা বেনিফিট থাকবে, এছাড়াও আপনি আর্থিকভাবেও বেনিফিটেড হবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে নিজের যেই চিন্তাধারাগুলো সেটার মাধ্যমে মানুষের সেবা করতে পারবেন, এবং এইটা দিয়ে আপনি ফিউচারে আপনার একটা যেটাকে বলে হচ্ছে একটা এরিয়া তৈরি করতে পারবেন যার মাধ্যমে। সো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।